হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? নাইম, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, আসসালামু নাইম, আলাইকুম। জি ম্যাম। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ। ওকে। জি, শোনা যাচ্ছে। ঠিক আছে। আজকের ক্লাসে স্বাগতম। স্বাগতম। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? প্রথম পত্র বই নিয়েছো তো নিশ্চয়ই? প্রথম পত্রের প্রথম অধ্যায় বের করো। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়। ঠিক আছে? তো আমরা এখানে আজকে যেটা পাঠ করব সেটা হচ্ছে অর্থনীতির ঐতিহাসিক পটভূমি আর হচ্ছে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে? ওকে। জি ম্যাম। প্রথমে আসি বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। তো বাংলাদেশের ঐতিহাসিক পটভূমিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বাধীনতা পূর্ব অর্থনীতি আর একটা হচ্ছে স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার পরের অর্থনীতি। বোঝা গেছে? তাহলে ঐতিহাসিক পটভূমিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বাংলাদেশের। একটা হচ্ছে স্বাধীনতার পূর্বে আর একটা হচ্ছে স্বাধীনতার পরের। বোঝা গেছে? এখন স্বাধীনতার পূর্ব অর্থনীতির ইতিহাসকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, যথা আদি ও হিন্দু যুগ। স্ক্রিন দেখা যাচ্ছে নাইম? জি ম্যাম। ওকে। তাহলে এক নম্বরে আছে আমাদের কি আদি এবং হিন্দু যুগ। এটা হচ্ছে 1200 সাল পর্যন্ত। এটা হচ্ছে 1200 সাল পর্যন্ত ছিল। আর দুই নম্বরে আছে হচ্ছে মুসলিম যুগ। এটা হচ্ছে 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত। তিন নাম্বার কি আছে বলতো? ব্রিটিশ যুগ। হ্যাঁ, কত সাল থেকে কত সাল পর্যন্ত লিখেছি? 1757 থেকে 1947। হ্যাঁ, আর চার নাম্বার? পাকিস্তান যুগ 1947 থেকে 1971। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে অনেক জ্ঞানমূলক প্রশ্ন আসে, বহু নির্বাচনী প্রশ্ন আসে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব অর্থনীতির ইতিহাসকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, আদি এবং হিন্দু যুগ, যেটা 1200 সাল পর্যন্ত বিস্তৃত। দুই নাম্বার হচ্ছে মুসলমান যুগ, এটা হচ্ছে 1200 থেকে 1757 সাল পর্যন্ত। তিন নাম্বার ব্রিটিশ যুগ, এটা হচ্ছে 1757 থেকে 1947 সাল পর্যন্ত। এবং চার নাম্বার হচ্ছে পাকিস্তান যুগ, এটা হচ্ছে
1947 থেকে 1971 সাল পর্যন্ত। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আদি এবং হিন্দু যুগের কিরকম অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটা নিয়ে এখন আলোচনা করব। এই যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। ঠিক আছে, আদি এবং হিন্দু যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল এবং আর্যরা বিভিন্ন ধরনের শিল্পকর্ম তার পারদর্শী ছিল এবং বৌদ্ধ এবং হিন্দু রাজাদের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে বিভিন্ন ধরনের কুটির শিল্পের বিকাশ ঘটে তখন। তার মধ্যে অবশ্যই পাথর এবং কাঠের খোদাই শিল্প, ধাতু শিল্প, সুতি বস্ত্র শিল্প, চিনি শিল্প এগুলো উল্লেখযোগ্য ছিল। এবং এই যুগে অর্থনীতির ভিত্তিকে কৃষি, শিল্প এবং ব্যবসা বাণিজ্য এই 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। অর্থাৎ 3 শ্রেণীতে ডেভেলপ হয়েছিল, কিন্তু তোমার হচ্ছে শিল্পের ক্ষেত্রে কুটির শিল্পের বিকাশ ঘটেছিল, এই কথা বলেছে এখানে। তো কৃষি ক্ষেত্রে কেমন অবস্থা ছিল? আদি এবং হিন্দু যুগে বাংলার অর্থনৈতিক জীবনে কৃষির প্রাধান্য লক্ষ্য করা যায় এবং কৃষিকাজ ঋতু অনুযায়ী হয়েছিল। এখন যেরকম বাংলাদেশে কিন্তু ঋতু অনুযায়ী কিন্তু কৃষিকাজ হয়ে থাকে, তখনও ঋতু অনুযায়ী কৃষিকাজ হতো এবং প্রচুর পরিমাণে ফসল ফলতো। ঠিক আছে। আর হচ্ছে শিল্পক্ষেত্রে যদি বলি, তাহলে কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রাচীন বাংলায় শিল্প কারখানা গড়ে উঠেছিল। এই যুগে শিল্পের মধ্যে বস্ত্র, চিনি, ধাতু, পাথর এবং কাঠ শিল্প উল্লেখযোগ্য ছিল। ঠিক আছে, এগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো তুমি আন্ডারলাইন করে রাখতে পারো তোমার বই থেকে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তারপর নিজের মতো করে লিখতে পারবা। এখানে হুবহু এইভাবে লিখতে হবে তা না, একটু রিডিং করলে এটা খুব ভালোভাবে পারা যাবে। তো ব্যবসা বাণিজ্যের কথা যদি আমরা বলি, তাহলে প্রাচীন বাংলায় অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় বাণিজ্য প্রচলিত ছিল, আন্তর্জাতিক বাণিজ্য প্রচলিত ছিল। তখন ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসতো, বৈদেশিক মুদ্রা আসতো। ঠিক আছে, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য কোনটা ব্যবহার করা হতো? নৌপথটাকে ব্যবহার করা হতো। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই আদি এবং হিন্দু যুগে কিন্তু ব্যবসা বাণিজ্যে বাংলা বেশ সমৃদ্ধ ছিল। হ্যাঁ, বাংলাদেশ বেশ সমৃদ্ধ ছিল। কৃষিক্ষেত্রেও ডেভেলপ করেছিল, শিল্পক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল, কুটির শিল্পের বেশি বিকাশ ছিল, আর ব্যবসা বাণিজ্যে বেশ ভালো অবস্থানে ছিল। হ্যাঁ, বাংলাদেশ। এই ছিল হচ্ছে আদি এবং হিন্দু যুগের অবস্থান। চলে আসো মুসলিম যুগ। মুসলমান যুগ আমাদের এখানে বলেছে যে 1200 সাল থেকে 1757 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই সময় বাংলার শিল্প এবং বাণিজ্যে বেশ সমৃদ্ধ হয়। তাহলে আদি এবং হিন্দু যুগে কৃষি এবং ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ ছিল, কিন্তু কুটির শিল্পক্ষেত্রে অতটা সমৃদ্ধ ছিল না। কিন্তু মুসলমান যুগে দেখা যাচ্ছে যে শিল্প এবং ব্যবসা বাণিজ্যে বেশ উন্নতি হয়। ঠিক আছে, এই যুগে মুদ্রার প্রচলন হয়। প্রথম এই যুগেই কিন্তু এই মুসলিম যুগে মুদ্রার প্রচলন হয়, এটা আন্ডারলাইন করে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং মহাজনী ব্যবসার বিকাশ ঘটে। ঠিক আছে, এই সময় মহাজনী ব্যবসার বিকাশ ঘটে এবং এই সময় বস্ত্র, চিনি, লৌহ এই সমস্ত উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছিল। এবং আমরা যদি তাহলে চিন্তা করি, যেখানে এই সময়টাকে মুসলিম এই যুগটাকে বলা হয় স্বর্ণযুগ। বাংলার অর্থনীতির ইতিহাসে এটাকে একটা স্বর্ণযুগ বলা হয়, কারণ এখানে ব্যবসা বাণিজ্যে বেশ ডেভেলপ হয়েছিল। আচ্ছা, স্বর্ণযুগ বলা হয়। স্বর্ণযুগ বলা হয় এটাকে। কেন কেন স্বর্ণযুগ বলা হয় বলতো? শিল্পক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই সমৃদ্ধ ছিল, যার জন্য এটাকে স্বর্ণযুগ বলা হয়। এবং এই সময় মুদ্রার প্রচলন হয়। ঠিক আছে, এই সময় মুদ্রার প্রচলন হয়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো চলে আসো ব্রিটিশ যুগ। ব্রিটিশ যুগ কোনটা? ব্রিটিশ যুগ হচ্ছে আমাদের 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, তাই না? আমরা জানি 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলার ভাগ্যে বিপর্যয় নেমে আসে এবং ইংরেজরা তাদের কূটকৌশল অবলম্বন করে ক্ষমতা দখল করে নেয়। এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, এই যুগে ক্লাইভের দ্বৈত শাসন, 76-এর মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা এই অঞ্চলের অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। ব্রিটিশরা যখন এখানে আসে, পলাশির যুদ্ধের মাধ্যমে, সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে ব্রিটিশরা যখন এখানে আসে, তখন আমরা সবাই মোটামুটি জানি যে ব্রিটিশদের যে শাসন, 200 বছরের যে শাসন এবং শোষণ, তার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত হয়ে যায়। এবং এই সময়টা কিন্তু আমাদের হচ্ছে মুসলিম কাপড়ের প্রচলন ছিল, তাই না? মুসলিম কাপড় সম্পর্কে আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, মুসলিম কাপড় সম্পর্কে আমরা মোটামুটি জানি, তাই না? তাহলে এই সময় মুসলিম কাপড়ের প্রচলন ছিল বাংলাদেশে, কিন্তু তার কি হয়েছিল যে তাদের শিল্পকে সমৃদ্ধ করার জন্য তারা এই মুসলিম কাপড়ের যারা
তৈরি করত সেই সমস্ত কারিগরদের আমরা যেটা শুনেছি বা ইতিহাস যেটা আমরা বলে সেটা হচ্ছে তাদের বুড়ো আঙুল কেটে দিয়েছিল যেন তারা এই সমস্ত কাপড় না বুনতে পারে। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে আমাদের যেটা সবচেয়ে প্রধান যে শিল্পের খাতটা ছিল সেটাকে তারা ধ্বংস করে দেয় এবং কৃষকদেরকে বাধ্য করে নীল চাষ করতে। এবং এটাও আমরা জানি যে নীল চাষ করলে সেই জমিতে ভালো ফসল আর হয় না। হ্যাঁ, জমির উর্বরতা ক্ষমতা নষ্ট করে দেয়। তাহলে তারা নীল চাষ করাতো। তাহলে কৃষি ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই এই ব্রিটিশদের হচ্ছে শোষণ এবং শাসনের কারণে। এবং তার পাশাপাশি আমাদের কি হয়, শিল্পক্ষেত্রে আমরা পিছিয়ে যাই। এটাই ছিল আমাদের ব্রিটিশ যুগের যে অর্থনীতির পিছিয়ে পড়ার মূল কারণ। এছাড়া আরো তো অন্যান্য শাসন এবং শোষণ ছিলই। এগুলো আমরা একটু আগে দেখেছি যে ৭৬-এর মন্বন্তর হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, তাই না? দ্বৈত শাসন, যেখানে তারা হচ্ছে অর্থনীতির বিষয়গুলো বা অর্থের বিষয়গুলোকে তারা নাড়াচাড়া করতো এবং দেশ পরিচালনার কাজ অন্যদেরকে দিয়ে করাতো। এইভাবে দেখা যাচ্ছে দ্বৈত শাসনের বিষয়টা চলে এসেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা, এই সমস্ত বিষয়গুলো আসার কারণে কি হয়, বাংলার অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে। এরপর আসে ৪ নম্বরে পাকিস্তান যুগ। ১৯৪৭ সালে ব্রিটিশদের বিদায়ের পর উপমহাদেশে কি হয়, ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের উদ্ভব ঘটে। বিশ্বাস ছিল পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সুসম্পর্ক এবং পারস্পরিক সুন্দর সম্পর্ক বজায় রেখে দুটি অঞ্চলে দ্রুত উন্নয়ন ঘটবে। এই জন্য কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানটাকে আলাদা করা হয়েছিল, কিন্তু ফল হলো বিপরীত। হ্যাঁ, ফল হলো বিপরীত কেমন? দুটি অঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা যায়। বাণিজ্যে উদ্বৃত্ত যা আসতো তা পূর্ব পাকিস্তান ক্রমান্বয়ে বাণিজ্য ঘাটতির দিকে এগিয়ে চললো। অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান তারা যা উৎপাদন হতো তা নিয়ে যেত, ঠিক আছে, তাদের তাদের ডেভেলপমেন্টের জন্য। তাহলে পূর্ব পাকিস্তান কি হচ্ছিল, সব দিক দিয়ে শোষিত এবং বঞ্চিত হচ্ছিল, ফলে বাংলার অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান যুগে কিন্তু ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত, তাই না, ২৪ বছরের শাসন এবং শোষণ এবং ব্রিটিশদের ২০০ বছরের শাসন এবং শোষণে এই যে আদি এবং হিন্দু যুগে এবং মুসলিম যুগে বাংলার অর্থনীতির যে ডেভেলপমেন্ট সেটা নষ্ট হয়ে যায়। বোঝা গেছে? সেটা নষ্ট হয়ে যায়। তাহলে আমরা কিছুটা বুঝতে পারছি? নাইম, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, হ্যাঁ, ওকে ওকে। এছাড়া তাদের তো বৈষম্যমূলক আরো আচরণ ছিল, তাই না? পাকিস্তানিদের অনেক বৈষম্যমূলক আচরণ, যেমন কৃষি ক্ষেত্রে তারা বৈষম্য করতো, তারপরে হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে বৈষম্য করতো, চাকরির ক্ষেত্রে বৈষম্য করতো, তাই না? এবং এখানকার সম্পদ পাচার করে নিয়ে যেত। এই সমস্ত কারণে আমাদের অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে। তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি স্বাধীনতার পূর্বে অর্থনীতির কথা আমরা চিন্তা করি, তাহলে আদি এবং হিন্দু যুগে এবং মুসলিম যুগে যে উন্নয়ন ঘটেছিল অর্থনীতিতে, ব্রিটিশ যুগের ২০০ বছরের শাসন এবং শোষণের কারণে এবং পাকিস্তান যুগের ২৪ বছরের শাসন এবং শোষণের কারণে সে অর্থনীতি ভেঙে পড়ে। বোঝা গেছে? যার জন্য কিন্তু আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করেছি। ঠিক আছে, ওকে। এখন আসো এই স্বাধীনতা উত্তর কি অবস্থা হলো। স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতার পরে, ঠিক আছে, স্বাধীনতার পরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন হয়েছিল? তো স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশের উদ্বোধন ঘটে, কিন্তু ৪৩ বছর বা এখন তো আরো বেশি হয়েছে, এই অবস্থাতেও কিন্তু আমরা অর্থনৈতিক মুক্তি ঘটেনি আমাদের। আমরা কিন্তু অর্থনীতির দিক থেকে সেরকম ডেভেলপ করতে পারিনি। স্বাধীনতার পর অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং তারপর কিন্তু পরিকল্পনা গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি। ঠিক আছে, স্বাধীনতার পরবর্তীতে সরকারের পরিবর্তন, সামরিক সরকারের ক্ষমতা গ্রহণ, রাষ্ট্রীয় খাতের ব্যর্থতা, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ব্যর্থতা, এই সমস্ত কারণে কি হয়, দেশের উন্নয়ন ব্যাহত হয়। যে উন্নয়ন আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে দেশ এগিয়ে যাচ্ছে। এখন প্রত্যেক বছর আমাদের কিন্তু কি করা হচ্ছে যে আমাদের ৫ বছর মেয়াদে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাই। তো এই যাবৎ আমাদের দ্বিবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এর মাধ্যমে দেশ
দেশে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করার কারণে আমরা কিছুটা হলেও এগিয়ে যাচ্ছি। আর একবার রিসেন্ট কথা যদি আমরা বলি তাহলে আমরা কিন্তু মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, তাই না? বর্তমানে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আর একটা সরকারের লক্ষ্য কি বলতো? সরকারের একটা লক্ষ্য আছে, সেটা কি? ডিজিটাল দেশের বাংলাদেশ, উন্নয়ন। তাই না? হ্যাঁ, সেটা কি জি আমরা ম্যাম। কি এখন ফল পাচ্ছি? এই যে ঘরে বসে আমি ক্লাস নিচ্ছি, তাই না? এটা ফল তো পাচ্ছি। জি ঠিক ম্যাম। আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি বলি তাহলে জাতীয় অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, বাড়ছে, মাথাপিছু আয় আমাদের বাড়ছে বলেই তো আমাদের কি হয়েছে, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা উত্তর অর্থনীতি। নাইম, বোঝা যাচ্ছে? জি ম্যাম। এখন এখান থেকে যে স্ক্রিনে তুমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, এখান থেকে কিছু প্রশ্ন করলে পারা যাবে? স্ক্রিনের দিকে তাকাও, বই দেখার দরকার নাই। বলো, বাংলাদেশের অর্থনৈতিক পটভূমিকে কয় ভাগ ভাগ করা যায়? প্রশ্ন আসেনি। এখানে দেখো, স্ক্রিনে দেখো, আমি এই যে এখান থেকে প্রশ্ন রেডি করে দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগে, কি কি? স্বাধীনতার পূর্ব অর্থনীতি এবং স্বাধীনতার উত্তর অর্থনীতি। স্বাধীনতা পূর্ব অর্থনীতির ইতিহাসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। কি কি? আদি ও মুসলিম যুগ, 2 আদি নম্বর ও হচ্ছে হিন্দু যুগ। মুসলিম যুগ, স্ক্রিনে হিন্দু যুগ, স্ক্রিনের দিকে তাকাও, 2 আদি ও নম্বর। হিন্দু যুগ। ভুল বলতেছ। হ্যাঁ, আদি ও হিন্দু যুগ। হিন্দু যুগ। তারপর কি? 2 নাম্বার? 2 নম্বর মুসলিম যুগ, 3 নম্বর 3 ব্রিটিশ নাম্বার? যুগ, 4 নম্বর পাকিস্তান। হুম। আর এই যে সালগুলো আছে না, এই সালগুলো কিন্তু একদম মুখস্থ রাখতে হবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা। আচ্ছা। আমরা চলে যাই এটাতে, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। তাহলে বিশ্ব মানচিত্রে কোন দেশের অবস্থানে, কোন দেশের অবস্থানকে বলা হয় সেই দেশটির ভৌগোলিক অবস্থান? যে বিশ্ব মানচিত্রে আমরা কোথায় আছি, আমাদের দেশটা কোথায় আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। তো প্রথমে তুমি একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না? এখানে জি ম্যাম। এখানে যে গোল করে যেটা আঁকানো আছে সেটা কি জানো? এটা হচ্ছে পৃথিবী। হ্যাঁ, এখানে আমাদের পৃথিবী। যেহেতু ভৌগোলিক অবস্থানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাধ্যমে আমাদের দেশটার অবস্থান কোথায় সেখানে বোঝাই দিয়েছে, তার জন্য আমি এটা দেখাচ্ছি। যে গোল করে যেটা অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর উপরের দিকে কি থাকে? উত্তর অক্ষাংশ বা মেরু। উত্তর মেরু, তাই না? আর একটা হচ্ছে নিচের দিকে জি। থাকে হচ্ছে দক্ষিণ মেরু বা দক্ষিণ দক্ষিণ দিক, দক্ষিণ। যেটাকে আমরা বলি। তাহলে এটা হচ্ছে বিশ্ব মানচিত্রের বিষয়। আর হাতের তোমার ডান দিকে, তোমার হাতের ডান দিকে ধরো, দেখো পূর্ব, পূর্ব দিক, তাই না? এবং তোমার হাতের বামে জি। হচ্ছে পশ্চিম, দেখতে পাচ্ছ স্ক্রিনে? পশ্চিম। আচ্ছা, হ্যাঁ। এই যে কেন্দ্র থেকে তোমার যে কৌণিক দূরত্ব দেখা যাচ্ছে না, 0, 25 ডিগ্রি, 55 ডিগ্রি, 85 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম দেখাচ্ছে না? এই কৌণিক দূরত্বকেই বলা হয় হ্যাঁ। অক্ষাংশ। বুঝে গেছে? এই কৌণিক দূরত্বকে বলা হয় হ্যাঁ। অক্ষাংশ। বুঝে অক্ষাংশ। গেছে? তাহলে এই অক্ষাংশের মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের দেশের অবস্থানটা কোথায়। এখানে কি বলেছে দেখো, বইয়ের দিকে তাকাও। 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে বাংলাদেশের অবস্থান। পাইছো? হুম। জি ম্যাম। আচ্ছা, তাহলে উত্তর অক্ষাংশ কোন দিকে? উপরের দিকে, তাই না? এটা উত্তর। তার মানে কি, যে অংশটুকু দেখাচ্ছে সেই অংশটুকুর মধ্যে বাংলাদেশ অবস্থান করছে, সেই জায়গাটুকুর মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে। কোথা থেকে কতটুকু? 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যেই বাংলাদেশ রয়েছে। বুঝে গেছে? আর একটা চিত্র দেখাই। জি। এবার দ্রাঘিমাংশ দেখাবো, যে কোন দ্রাঘিমাংশ আছে। এটা একটা পৃথিবী। পৃথিবীর আমরা যদি দেখি তাহলে পৃথিবীর এই যে লম্বা দাগটা দেখা যাচ্ছে না, আমি যে হ্যাঁ। এই যে তোমার তীর চিহ্ন দেখাইছে, এই লম্বা দাগটাই হচ্ছে দ্রাঘিমাংশ। ঠিক আছে, এই লম্বা দাগগুলোই হচ্ছে হ্যাঁ। দ্রাঘিমাংশ। এখানেও তোমার 0 ডিগ্রি থেকে দেখো, 0 থেকে 30, 60, এইভাবে 180 পর্যন্ত আসে, বুঝছো? 90। 180 পর্যন্ত হুম। আসে। কিন্তু বাংলাদেশের অবস্থান কোন দিকে জানো? পূর্ব দিকে। কোন দিকে? কোন দ্রাঘিমাংশের মধ্যে আছে? পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে আছে, বুঝছো? তো এটা কোন দ্রাঘিমাংশ দেখো, হুম। 88, তোমার বইয়ের দিকে তাকাও। 88 ডিগ্রি 01 মিনিট
পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। বোঝা গেছে? এর মধ্যে বাংলাদেশের অবস্থান। তাহলে এখন আমার মাথায় কি এই চিত্রটা থাকবে? থাকলে আমি কিন্তু চট করে বলতে পারবো, তাই না? এই হচ্ছে মাথায় রাখবা এবং মুখস্থ রাখবা এই লাইনটা, তাহলে সারা জীবন তোমার লাগবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে সেই হিসাব করলে বাংলাদেশ এই যে এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। হ্যাঁ, এবং এটাকে আমরা বলতে পারি কি, বাংলাদেশের অবস্থান কি বলতে পারি? 20 ডিগ্রি, এই যে লেখা আছে দেখো, 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 01 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত, তাই না? এবং এই দেশের মধ্য দিয়ে কি গেছে? কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, এটা আমরা আগে থেকে জানি। যেটা 23.5 ডিগ্রি, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এবং এশিয়ার দক্ষিণ দিকে বাংলাদেশের অবস্থান। কোন দিকে? দক্ষিণ দিকে। যে কোনো দেশের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, উপরটা হচ্ছে উত্তর, তাহলে এশিয়ার দক্ষিণ দিকে বাংলাদেশের অবস্থান। আচ্ছা, আর কি বলেছে এখানে? সাগরের অবস্থান বাংলাদেশের দক্ষিণে হওয়ার কারণে এদেশের অবস্থান কেমন? প্রান্তীয়। ঠিক আছে? যে বাংলাদেশে কিন্তু দক্ষিণ দিকে সাগর আছে, তাই না? যার জন্য এটাকে বলা হয় প্রান্তীয় অঞ্চল। বোঝা গেছে? হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশের অবস্থান এখন তোমার মুখস্থ হয়ে গেছে, আমি এদের ধরবো পড়া। পারবা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো বাংলাদেশের উত্তরে কি আছে বলতো? এটা তো আমার সারা জীবন পড়ে আসছি, এটা ছোটবেলা থেকে। উত্তরে বাংলাদেশের উত্তরে আছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, তাই না? পূর্বে কি আছে? ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং মিয়ানমারের কিছু অংশ দেখা যায়। আচ্ছা, আর দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর এবং পশ্চিমে কি আছে? ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে তিন দিকেই ভারত, বাংলাদেশের তিন দিকে ভারত, খালি একদিকে দক্ষিণ দিকে আজকে বঙ্গোপসাগর। ভারতের উত্তরে ভারতের কয়েকটা প্রদেশ আছে, পূর্বেও তাই, হ্যাঁ ঠিক আছে, পশ্চিমেও কিন্তু তাই, শুধু দক্ষিণে আছে বঙ্গোপসাগর। আমরা এইভাবে কি করতে পারি? বাংলাদেশের অবস্থান সুন্দরভাবে মনে রাখতে পারি। বুঝা গেছে? ওকে, এবার আসো বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে একটু আলোচনা করি। এটা খুবই সহজ। পরিবেশে যে সমস্ত উপাদান মানুষের সৃষ্টি নয়, সেই সব উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। আমরা ছোটবেলায় পড়েছি, আমরা প্রকৃতি থেকে যে উপাদানগুলো পাই তাই নিয়ে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক একইভাবে যে পরিবেশে যে সমস্ত উপাদান মানুষ সৃষ্টি করতে পারে না, সেই সমস্ত উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তাহলে দেখো এখানে আমি স্ক্রিনে তোমাদের এই বইটার ছকটা উঠিয়ে দিয়েছি। প্রাকৃতিক পরিবেশকে আমরা প্রথম কয় ভাগে ভাগ করি বলো তো? নাইম, ছক দেখে বলো। প্রাকৃতিক পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রধানত। একটা হচ্ছে কি? জীব পরিবেশ, আর একটা হচ্ছে জড় পরিবেশ। ভেরি গুড। জীব পরিবেশকে আমরা আরো তিন ভাগে ভাগ করতে পারি। কি কি বলতো? প্রাণী, উদ্ভিদ, আর কি? ক্ষুদ্র বস্তু। ভেরি গুড। উদ্ভিদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? উদ্ভিদ হবে না, প্রাণী হবে, তাই না? প্রাণী হবে, আমরা প্রাণীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মানুষ আর একটা হচ্ছে অন্যান্য। এটা উদ্ভিদ নয়, এটা হবে প্রাণী, মানুষ এবং অন্যান্য। আর জড় পরিবেশকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। কি কি? রাসায়নিক, শক্তি বিষয়ক। হ্যাঁ, আর রাসায়নিককে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আরো দুই ভাগে। কি কি? জৈবিক আর হচ্ছে অজৈবিক। এই যে এখানে তোমার স্ক্রিনে যেটা দেখাচ্ছে না, এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে যে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি। এখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে। বুঝা গেছে? এই ছকটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা সম্পর্কে হালকা পাতলা একটু আলোচনা করে নেই। যেমন এদেশের প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে ভূপ্রকৃতি, তাই না? নদ নদী, জলবায়ু, বনভূমি, মৃত্তিকা বা মাটি, খনিজ সম্পদ এবং প্রাণীজ সম্পদ।
এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক বিভিন্ন উপাদান। ঠিক আছে? তাহলে ভূপ্রকৃতির কথা যদি বলি, ভূ গঠনের উপর নির্ভর করে হচ্ছে ভূপ্রকৃতি, যে ভূমির রূপ কেমন, ভূমি কেমন ভাবে গঠিত। আচ্ছা, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের অধিকাংশ জমি 80% জমি হচ্ছে সমভূমি, আর কিছু কিছু অঞ্চল আছে পাহাড়ি, কিছু কিছু অঞ্চল আছে পাহাড়ি। বোঝা গেছে? নদ নদীর কথা যদি বলি, তাহলে বাংলাদেশে অসংখ্য নদীর দেশ। এক সময় 1300 নদী ছিল, এখন 700 নদী হয়েছে, নদীগুলো কমে গেছে। এবং নদী থাকার কারণে এখানে প্রচুর মাছ পাওয়া যায়, এবং মাছ আমাদের অর্থকরী ফসলের মধ্যে পড়ে, এবং বৈদেশিক মুদ্রা আমরা এখান থেকে অর্জন করি। জলবায়ুর কথা যদি বলি, এখানে জলবায়ু কেমন, নাতিশীতোষ্ণ, তাই না, না শীত না গরম, মৌসুমী বায়ুর প্রভাব এখানে আছে, এবং এই কারণে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে ভালো ধরনের ফসল ফলে, এবং আমাদের দেশটা এই জন্য কৃষি প্রধান দেশ। বনভূমির কথা যদি বলি, তাহলে একটা দেশে যতটুকু জমি থাকে তার তুলনায় 25% বনভূমি থাকতে হয়। ঠিক আছে? যদি ভারসাম্য রক্ষা করতে হয়, তাহলে 25% বনভূমি থাকতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশে মাত্র আছে 17.08%, অবশ্য অনেক কম। ঠিক আছে? তো বাংলাদেশের বনভূমিকে আমরা 4 ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে ক্রান্তীয়, পতনশীল এবং পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, যেটা ময়মনসিংহ, ঢাকা, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে রয়েছে। আরেকটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, যেটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে রয়েছে, অর্থাৎ পাহাড়ি অঞ্চলের বনভূমি। আরেকটা হচ্ছে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, এটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট জেলায় রয়েছে। খেয়াল করলে দেখবো যে ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি প্রায় একই সেম জায়গায়। বোঝা গেছে? এভাবে মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে টাইডাল বনভূমি, এটা হচ্ছে খুলনা, পটুয়াখালী, সুন্দরবন এই সমস্ত, যেটাকে আমরা আগে বলতাম হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, সেটাই এখানে টাইডাল বনভূমি বলেছে। এইভাবে 4 ভাগে ভাগ করা যায় আমাদের বনভূমিকে। এ হচ্ছে আমাদের বনভূমির অবস্থা। আর একটা হচ্ছে মৃত্তিকা বা মাটি। মাটি কেমন? শিলা ক্ষয় এবং জৈব পদার্থের মিশ্রণে মৃত্তিকার সৃষ্টি হয় বা মাটির সৃষ্টি হয়, এটা একটু আন্ডারলাইন করে রাখো। মৃত্তিকা না থাকলে অন্যান্য উপাদান অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করতে পারতো না, তাই না? তাহলে মৃত্তিকা গবেষণা প্রতিষ্ঠান SRDI এর শ্রেণীকৃত 500 শ্রেণীর মাটির মধ্যে বাংলাদেশের মাটি কেমন? পলিমাটি। বাংলাদেশের মাটি হচ্ছে পলিমাটি, কারণ এখানে নদী বিধৌত যে পলিমাটি বয়ে আনে নদীগুলো, সে তার দ্বারা, আমাদের পলিমাটির দ্বারা এই মাটিগুলো গঠিত, এবং তা খুবই উর্বর। ঠিক আছে? এবং ফসল খুব ভালো হয়। খনিজ সম্পদের কথা যদি বলি, এই যে প্রথম লাইনটা আন্ডারলাইন করো, সাধারণ অর্থে যা খনি থেকে উত্তোলন করা হয় তাই হচ্ছে খনিজ। ব্যাপক অর্থে যদি আমরা চিন্তা করি, তাহলে নভোমণ্ডল, ভূতল এবং অতল গহ্বরে বিভিন্ন প্রকার শিলার গঠন উপাদানই হচ্ছে খনিজ। তো আমাদের এখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যেমন প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, তাই না, এগুলো আমাদের, তারপর চুনামাটি, চীনামাটি, চুনাপাথর, এগুলো আমাদের খনিজ সম্পদ রয়েছে। প্রাণীজ সম্পদকে যদি বলি, প্রথম লাইনটা আন্ডারলাইন করো। তো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবন এবং জীবিকার উপর প্রাণীজ সম্পদের প্রভাব রয়েছে, এবং প্রাণীজ সম্পদ মূলত মৎস্য সম্পদ, আন্ডারলাইন করো, এবং পশু সম্পদকে একত্রে নির্দেশ করে। তাহলে আমাদের প্রাণী সম্পদের মধ্যে আছে মৎস্য সম্পদ, আর একটা হচ্ছে পশু সম্পদ। ঠিক আছে? তো মৎস্য সম্পদের কথা যদি বলি, তাহলে আমাদের এখানে অনেক হচ্ছে নদী, তাই এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আর যদি বলি যে পশু সম্পদ, তাহলে এখানে প্রচুর পরিমাণে পশুও পাওয়া যায়, যেমন হচ্ছে গৃহপালিত কিছু পশু রয়েছে, গরু, মহিষ, যেগুলো আমরা হচ্ছে পাখি, তাই না, বানর, এগুলো আমাদের রয়েছে। এগুলো হচ্ছে আমাদের প্রাণীজ সম্পদ। এগুলো আলাদাভাবে আর বলার কিছু নাই। তো বাংলাদেশের হচ্ছে এই যে প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম, এটা খুব কঠিন মনে হচ্ছে নাইম? না ম্যাম, খুব একটা কঠিন না, এমনিতে একবার একটু রিডিং করলে পারা যায়, তাই না? আর আজকে যতটুকু আলোচনা করলাম আমার মনে হয় এমনিই পারবা, সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, শুধু মাথায় রাখবা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। এই যে প্রথমে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, ওইটা একটু মাথায় রাখবা। আর এই যে ছকটা আছে না, এই ছকটা মাথায় রাখবা, তাহলে সব ধরনের প্রশ্ন উত্তর এখান থেকে পেরে যাবে। তাছাড়া ভূপ্রকৃতি কেমন, নদ নদী কেমন, কতটুকু খনিজ সম্পদ পাওয়া যায়, কি কি হচ্ছে প্রাণীর সম্পদ আছে, জলবায়ু কেমন, এগুলো তোমরা একবার ছোট থেকে পড়ে এসেছো, তোমরা এটা এমনিই পারবা। আচ্ছা, ঠিক আছে। আজকে তো বুঝতে পেরেছো বিষয়বস্তুগুলো? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।